হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা দুজন তো বিন্দাস আছি, সেজন্য চলে আসলাম বরমশাইকে নিয়ে। কারণ কালকে তোমরা খুব ইন্টারেস্ট পেয়েছো আর অনেক ভালোবাসা দিয়েছো, কমেন্ট করেছো। কমেন্টগুলো আমি সব করেছি, তার কোনো অ্যান্সার দিইনি। কারণ আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আর ব্যস্ততা যে কেন ছিলাম সে তোমার ব্লগ ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এখানে আর কিছু বললাম না। তোমাদের ভালোবাসাতে আমি তো খুশি হয়েছি, আর ওকেও সেগুলো রিপ্লাই করেছি যে দেখো এই দিদি এই বলেছে। আসল কথা, কেকা ঘোষ দিদি ভাই, ওনার অনুরোধে বিশেষ করে আমি গল্পটা শুনিয়েছিলাম। আর সেই গল্প শুনে তোমরা যারা যারা মন দিয়ে শুনেছো আর মন দিয়েই কমেন্ট করেছো, তার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা দিদি। এই মন থেকে বলছি, তোমরা সবাই ভালো থেকো। ভগবানের কাছে বলি যে তোমরা সত্যি আমার খুব আপন, আমার কাছে তোমাদের যেন সব সময় ভালো রাখে, আর তোমরা আমার পাশে এভাবেই থেকো। যাই হোক, তাহলে দ্বিতীয় পর্ব শোনার জন্য কমেন্ট করেছো যে অপেক্ষায় থাকলাম দ্বিতীয় পর্বের জন্য, তাই তো? তা দ্বিতীয় পর্ব নিয়ে স্বয়ং ময়ূর ছাড়া কার্তিককে নিয়ে চলে এসেছি। কেন বলো তো? আমি যে কথাগুলো বলবো, তোমরা হয়তো বা যেহেতু তোমরা ক্যামেরার পিছনে রয়েছো, ভাবতেই পারো মিঠুদি মিথ্যা কথা বলছে, তাই ওকে নিয়ে বসছি যাতে মিথ্যা না বলতে পারি। কারণ শুরুতে হবে ওকে নিয়ে, তাই না? ঘটনা তো কালকেই সব বলে দিয়েছি, যে বিয়ে দেখাশোনার চলছিল, তাই তো? ব্যাস 5 দিনের বিয়ে, তো 5 দিনের বিয়েতে বাড়ির সবাইকে বললাম ঘটনাটা। সেই যে বাস থেকে, বাসের জানলায় মাথা দিয়ে রাখতে রাখতে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে কথা বলছি না, কিছু করছি না। বাবা মা বুঝছে যে কোনো একটা ব্যাপার হয়েছে, বারবার জিজ্ঞাসা করছে। আর ওই যে বড় ভাই মাঝে মধ্যে ছোট ছোট মেডিসিন দিচ্ছিল না, যে দিদি এই করা উচিত না, ওই করা উচিত না। বাবার মা বলছিল তুই ওর থেকে শোন বাবু, তাহলে ও বলতে পারবে। একটা করে সকাল যাচ্ছে আর দিন তো কাটছে জানি। ও আবার একটু গল্প ফোন করে বলা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আজও আমার কোনো গয়নাগাটির লোভ নেই। ও ফোন করে বলছে আগে জাস্ট মানে যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেখানে তো আর 5 দিনের বিয়ে নয়, সেখানে অনেক দিনের বিয়ে। মানে তারাও রেডি হচ্ছে, ও রেডি হচ্ছে, দুর্ভাগ্যবশত হয়নি, ওর ভাগ্যে ছিল না। তাই এবার তার জন্য যে গয়নাগাটিগুলো বানিয়েছে না, আমাকে সেগুলোও বলেছে। একটা আংটি বানিয়েছিল, গলারটা বানিয়েছিল, ওই বানিয়েছিল ওর নিজের টাকা দিয়ে, যেহেতু চাকরি করতে অসুবিধা ছিল না। আর সত্যি কথা বলতে কি, ওর তো ছোটোবেলায় মা বাবা মারা গেছে, আর বৌদিদের কাছে ছোট্ট থেকে বড় হয়েছে। ও একটু সবাইকে সম্মান দিতে ভালোবাসে, আর মেয়েদেরকে সত্যিই ভালোবাসে সম্মানের সঙ্গে। যাই হোক গে, ওই গয়নাগাটির কথা তো বললো। দেখছি একের পর এক অনেক তো আগিয়ে যাচ্ছি। তাহলে বাবা মাকে বলি যে সারাক্ষণ ওই এই অফিসে থাকবে, আর আমাকে মানে ওই যে কেডিএস অফিস তখন ফুলিয়াপাড়া ছিল, ওই থাকতো। ওকে বিয়ে করা মানে আমার ওর পেছন পেছন ঘুরে বেড়াতে হবে, ও যেখানে যাবে আমাকে যেতে হবে, আর তা নাহলে বাড়িতে এসে একা থাকতে হবে। এই কথা চিন্তা করে বাবা মাকে বললাম। বাবা মা কিছুতেই রাজি হলো না। বাবাও বারণ করে, মাও বারণ করে, আর ভাই রাজি। ছোটো ভাই তো তখন এইটুকুনি, ক্লাস 5-এ পড়ে মনে হয়। আর বড় ভাই রাজি না। তখন মা বুদ্ধি করে আমার মামার বাড়ি ওই দিগনগরে, মামা বড় মামা বাড়ি গেল। গিয়ে বললো দাদা, তোমার ভাগ্নের জন্য একটা মেয়ে রেখেছি। তুমি তো প্রথম থেকেই বলেছিলা যে শোন, ভালোভাবে পড়াশোনা কর, প্রেম ভালোবাসা করবি না, ভালোভাবে থাকবি, তুই বংশের নাম রাখবি। তাই এখন একটা ছেলে দেখেছি, ছেলে খুব সুন্দর। তা তোমার হচ্ছে মিঠুর বাবা একটা টাটা সুমো ভাড়া করছে, ওর জ্যাঠারা তুমি গিয়ে ছেলেটার বাড়ি একটু দেখে এসো। সত্যি কথা, আমার বাবা টাটা সুমো ভাড়া করেও ছিল। ওকে না বলেই, আমি ওকে বলিনি, কারণ বাবা মনে মনে ভাবছে যে বাবার একটু মনে কিন্তু কিন্তু ছিল। তাই মামা বললো, মামা প্রথমে বললো ঠিক আছে। আর মামা বলেছিল যে ভদ্রভাবে থাকলে জামাইয়ের সোনার হার দেবে। আমার বাবা ওই কথাটা বলেই ভুল করেছে, মানে আমার মা। তুমি তো বলেছিলে যে তোমার ভাগ্নে যদি ভালো থাকে তাহলে সোনার হার দেবে। তার গল্পটা শুনলে বুঝতে পারবে যে সোনার হার কোথা থেকে এসেছিল। তা মামা তখন রাজি হয়েছে। পরে যখন, তখনকার দিনে তো ফোন টোন ছিল না, আমার নোকিয়ার ফোন ছিল, কিন্তু মামা সে নাম্বার জানতো না। মামা একটা ভাঙাচোরা সাইকেল নিয়ে এসে বলছে, শোন, তোর বৌদি যেতে বারণ করছে অত দূর, তুই মেয়ে বিয়ে দিবি, তোর সিদ্ধান্তে তুই যা করবি কর। আমি মামা হয়ে কেন নাক গলাতে যাব? তবে আমি বিয়েতে সমর্থন করছি। তুই তো ওর জ্যাঠাদের নিয়ে যাবে না, আমার জ্যাঠামশা। আমার একটা জ্যাঠা মারা গেছে, বড় জ্যাঠা, একটাই জ্যাঠা রয়েছে, সেই জ্যাঠাকে। এবার যেই মামা পিছিয়ে গেল, আমার জ্যাঠাও পিছিয়ে গেল। জ্যাঠা বলে কি, দেখ এখন এখন তুই ফোন করাকরি হচ্ছে, কথা বলছে, মেয়ে যদি রাজি থাকে তাহলে দিয়ে দে। আমি তো অলরেডি রাজি, কারণ উনি একটা একটা করে পিন করতো, আর ওই পিনে আমি অলরেডি মানে আমি যে মানুষ সপ্তাহে 5টা 6টা তাতে শাড়ি তৈরি করতাম, আর এই ইনার ফোন ধরতে গিয়ে আমার দুটো হতে কি সন্দেহ। ওই 5 দিনে কিভাবে জ্বালিয়েছে ভাবো। যাই হোক গে, তখন হচ্ছে মা বাবা দেখলো আর কিছু করার নেই, যা হবে হবে, চলো বিয়ে তাহলে রাজি করে দিই। ওকে জানালাম বাবা মা গাড়ি ভাড়া করেছে, এরকম যাবো। ও তখন হট করে বলছে, কেন আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার না, আপনি বলতো, আপনার মনে হচ্ছে না আমার বাড়ি ঘর আছে, কেন যাওয়ার কি দরকার আছে? তখন না আমার একটু ভয় ভয় হলো যে বাবা কি ঠিকই বলছে, আমি তো ছোট মানুষ।
কেন বাড়ি যেতে বলছে না, তাহলে নিশ্চয়ই কোনো পেছনে একটা বড়সড় ঘাপলা রয়েছে নাকি। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। যাই হোক, কি ঠাকুরের নাম করে লোকনাথ বাবাকে ভরসা করতাম। আর আমি ক্লাস 5 থেকে শিবকে পুজো দিই, এখনও দিই। সোমবারগুলো শ্রাবণ মাসের পুজো করি, এখনও করি। তাকে তার নাম করে নেমে পড়লাম মাঠে, যা হবে হবে। কালকে পড়াতে যাব, সুমন বলে আমার একটা মানে জাল লাল শাড়ি পরে গেছিলাম ওই যে বান্ধবীর বিয়েতে। তো কাকিমাকে যে বললাম, কাকিমা যা হলো হলো, আমি রাজি হয়ে গেলাম। আমি চাই না আমার জন্য একটা ছেলে কষ্ট পাক। আমি এখন যদি বলি সে কষ্ট পাবে, কারণ একটা বিয়ে ভেঙে গেছে। রাজি হয়ে গেলাম। বাবা মা কথা হলো, ননদের সঙ্গে কথা হলো। বাবা মা ওই তখনকার দিনে আমার বাবা মার কানের, আমার গলারটা, আমার মায়ের পলা বাঁধানো ছিল, সব কিছু। মা তো রেডি ছিল যে মেয়ের জন্য এগুলো তৈরি করে রাখবো, তা রেখেছিল। সেজন্য আরও সুবিধাটা হয়েছে। আর যা লোকেদের ধানের জমি আমার বাবা মানে টাকা দিয়ে রাখতো, চাষ করতো। তা তাদেরকে বললো, তাদের কথা ছিল যে একদিন আগে বললেও টাকা ফেরত দেবে। তো বাবা তাদেরকে জানালো, আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি, তোমরা টাকা দিয়ে দাও। তা সব টাকা দেয়নি, অর্ধেক টাকা দিয়েছিল। ওই টাকা আমার বাবা যাই হোক বাড়িতে ছোটো হোক বড়ো হোক একটা, যদিও আমার বাবা খুব গরিব, বাড়ি ঘর একদম ভালো ছিল না, সেই সময় দাঁড়িয়ে আমার বাবা মিষ্টির দোকানে মানে প্রতিবেশীদের বাড়িতে একটা একটা করে সবাইকে বলেছিল। আর সবাইকে নিয়ে আমার বাবা বসেছিল। তখনকার দিনে না একটা বাড়িতে বৈঠক হতো, এই কাজ করছি, তোমরা একটু সহমত দিচ্ছ নাকি। বাবা বললো, পাড়ার লোকরা বাবাকে বললো, কাউকে নিমন্ত্রণ করতে হবে না, তুই তোর মেয়েটাকে ভালোভাবে দিয়ে আমরা আশীর্বাদ করবো, দূর থেকে হোক কাছে থেকেও, ও যেন সুখী হয়। আমাকে সবাই পাড়ার ভালোবাসে। এখনও তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে পারো যে আমি গেলে দেখবো আমার বাবার বাড়িতে যেন মেলা বসে যায়। আসার সময়ও কত লোক পেছনে, টোটোর পেছনে থাকে। যাক, ওরা ভালোবেসে। বাবা বললো তা কখনো হয় না, বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে আমি বলছি একটু ডাল ভাতের অ্যারেঞ্জ করি। কিন্তু বিয়ে কিন্তু বাড়িতে হলো না। বাবা আমাকে শোকেস কিনে দিল, চৌকি কিনে দিল। সরি, এই কথাটা বেশি বলে ফেলছি, পরে বলছি। তারপরে তোমার ওই দাদুদের জ্যাঠাদের বললো, বয়স্ক ব্যক্তিদের বিয়ে হবে। আমাদের ওখানে খুব নাম করা মন্দির আছে, হচ্ছে গোবিন্দপুর কালী মন্দির, সেই মন্দিরে আমার বিয়ে হবে। আর বিয়েটা হবে কোথা থেকে বলো তো? বিয়েটা হবে, আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই জানে। শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর শাশুড়ি তো নেই, আমার বড় ভাসুর, বড় যা, ননদেরা যারা আমার বিয়ে ঠিক করলো সবাই যাবে বলেছিল। এবার তো বিয়ে হচ্ছে, বিয়েতে তো বর আগে আনতে যেতে হয় আমাদের বাড়িতে। টাটা সময় করে বগুলা থেকে এসেছিলো। বগুলা আমার একটা পাতানো ননদ ছিল, সেই পাতানো ননদের বাড়ি থেকে বেশ জিন্সের প্যান্ট শার্ট পরে এসেছে। বাবা বলছে এভাবে বিয়ে হবে না। আমার বাবা ওর জন্য ময়ূর পুচ্ছ যে পাঞ্জাবি ধুতি হয় না, সব কিনেছিল। জাস্ট আমার মন্দিরেই বিয়ে হয়েছিল, কিন্তু নিয়ম কানুন সব কিছু একদম যেমন বিয়ে হয় তেমন করে। তা ও গেছিলো ভিআইপি টিআইপি নিয়ে, মানে অনেক কিছু, ওই চুল বাঁধার খোপা, মানে যা যা দেয় আর কি, লিপস্টিক, চোখে আইলাইনার, মাস্কারা, যা কিছু হয় সবও নিয়ে গেছে। আর মনে পড়ে আমার তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি আমার কোনোদিনই প্রিয় না, কারণ আমি নিজেই তাঁতের শাড়ি পরি। তা ওই তাঁতের শাড়ি ও হচ্ছে যে 17-18টা, মানে ভিআইপির ওই সামনের ঢাকনাতে পুরো সাজানো, প্লাস এই পাশে সাজানো, সব তাঁতের শাড়ি পছন্দ করে কিনে নিয়ে গেছিলো। এবার তো পাড়ার লোক আরও অবাক হয়ে যাচ্ছে, কোন বড় লোকের বাড়ি দিচ্ছে মনে হয়। কিন্তু এত বড় লোকের বাড়ি এসেছিলাম, সে আর তোমাদের বলে ফোরাতে পারবো না। যাই হোক, চলে আসলাম ওই ভিআইপি টিআইপি সব টাটা সুমোর মধ্যে নিয়ে, ছোটো ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে, ভাইয়ের দুটো বন্ধু সবাইকে নিয়ে টাটা সুমোতে করে এলাম মন্দিরে। মন্দিরে আসলাম, মানে বিয়ে টিয়ে হলো। ওখানে আরও দুটো বিয়ে ছিল সেদিনকে। বিয়ে টিয়ে করে তখন ওই সবাই বলছেন, মানে ওই যে আমার ননদরা বলছে যে তাইমশাই, তাহলে হচ্ছে যে এবার আমরা মিঠুকে নিয়ে চলে যাই, মানে ওই মন্দির থেকে আমাকে নিয়ে চলে আসবে। বাবু বলছে না, আমি তো একটু বাড়িতে অ্যারেঞ্জ করেছি, তোমাদের জানানো হয়নি, তোমরা সবাই যাবে, খাবে দাবে। আর বাবার তো বুকে আবার করাত করে উঠছে, মেয়েটাকে বিয়ে হয়েছে নিয়ে চলে যেতে চাচ্ছে কেন। বাবা অনেক রিকোয়েস্ট করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে রান্নাবাড়ি হয়েছিল, সব রকম খাবার দাবার হলো, সবাই খাওয়া দাওয়া করলাম। প্রতিবেশীদের নিমন্ত্রণ ছিল। আর ওইটুকু নিমন্ত্রণে জানো না, আমাকে সবাই প্রচুর জিনিস গিফট করেছিল। আমি ভাবতে পারিনি যে সবাইকে বাবা বারণ করেছিল, তোমরা একটু আশীর্বাদ করো, ওকে তো তোমরা সবাই ভালোবাসো, জিনিস দিতে হবে না। তার টাকা তো দিয়েই ছিল। আরও পিতলের যেসব জিনিস আমি সব এইবারে নিয়ে এসেছি, ঘটি, থালা, গ্লাস, ঠাকুরের বাসন সব দিয়েছিল। যাই হোক, আর আমাকে ওই মামিরা খুব ভালোবাসে। ওই 5 দিনের বিয়েতে তবু আমাকে আইবারো ভাত দিয়েছিল, 2 মামি আর 1 দিদি, আর মা তো দিয়েছিল। যাই হোক, তোমার সেই আনন্দ ফুর্তি করে চলে গেলাম। বিয়ে হচ্ছে, বেশ মনে হচ্ছে যেন ভালো একটা কাজ করেছি, আনন্দ লাগছে। কিন্তু যখন চলে আসলাম খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায়, কোথায় আসলাম বলো তো? গেল আমাকে বগুলা থেকে বিয়ে করতে, কিন্তু আসলাম আমি ফুলিয়াতে। ফুলিয়াপাড়ায় অফিসের পাশেই ও একটা ভাড়া ঘর নিয়েছিল। তা সেই ভাড়া ঘরে আসলাম তো বাসন কুসন সব রয়েছে। এইটুকু একটা 5 লিটারের গ্যাসের ট্যাঙ্কি, ওপরে ঝিক লাগানো আছে, রান্না করতে হবে। একটা হাঁড়ি, একটা কড়াই, মানে জিনিসপত্র দেখে আমি অবাক হলাম, কোথায় এলাম? আমার মার বাসনের ঝাঁকা ভরা বাসন, আর আমি এখানে কোথায় এলাম রে ভাই? কিছু নেই, চৌকিও নেই। বাবাকে আমার তো ফোন নেই তখন, আর একা একা সময় কাটে না। আর কাছেই অফিস ছিল একটুখানি, বলতাম তুমি ফোনটা রেখে যাও,
অফিসে, আমি গিয়ে নইলে দিয়ে আসবো, বা অন্য কাউকে। ওই বাড়ির ভাড়া বাড়ির দুটো মেয়ে ছিল, শান্তনা আর কি, শান্তনার অঞ্জনার বিয়ে হয়নি, অনেক বয়স হয়ে গেছে। আর ওই শান্তনাটা ছোট ছিল, বিয়ে ফার্স্ট ইয়ারে পড়তো। ও আমার কাছে বসে থাকতো সবসময়, কালোর ওপরে দারুণ চেহারা। ওই শান্তনাকে বলতাম দাদাকে ফোনটা একটু দিয়ে এসো না, দিয়ে আসতো। আর তখন আমি বাবাকে তখনই চুরি করা শিখলাম। বাবাকে ফোন করে বললাম, ও বাবা আমি কোথায় এসেছি, একটা চৌকি নেই, কোথায় ঘুমাবো, কিচ্ছু নেই। আসলাম কিন্তু ওই যেদিন এসেছি সেদিনকে, মানে বিয়ে করে এলাম সেদিন যে মাসিমা আমার বিয়ে ঠিক করে দিয়েছে রান্না করে, তাদের বাড়ি রাত্রিরে ঘুমালাম। শুনতে পেলাম যে ভাড়া বাড়ি আছে, এই সেই। জুই আমাকে যেতে দিল না, বৌদি তুমি এখানেই থাকবে। তখন বৌদি হয়ে গেলাম, কিন্তু সেদিন থেকে আগে বান্ধবী ছিলাম। তাই ওদের বাড়িতে রাতটা কাটালাম, নাকি বরের মুখ দেখতে হয় না, তাই দেখলাম না। ও অফিসে কাটালো না কোথায়, আমার তখন আর মনে নেই। ব্যাস, পরের দিন ভাড়া বাড়ি চলে গেলাম। আর আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা বাবা করেছিল, তাই দেখে ওই দিদিদের, মানে আমার বনগার দিদি আর ছোটো ননদ, সবার মনে মনে হলো মেয়ের বাবা এরকম অনুষ্ঠান করেছে, তাহলে তো একটু আমাদেরও করা লাগে। ও ওখানে বসেই সুন্দর একটা অনুষ্ঠান করেছিল, মানে এবারই আবার প্যান্ডেলও করেছিল হঠাৎ করে। ওখানে ওই মাসিমা দায়িত্ব করে প্যান্ডেল করেছিল। তারপরে ওখানের প্রতিবেশী যারা অফিসের ধারে ধারে, তাদের বলেছিল, এখানেও বয়স্কদের বলেছিল। একটা কাকিমা আমাকে ননস্টিকের খুব ভালো একটা কড়াই দিয়েছিল, আর আমার মনে পড়ে আশীর্বাদ দিয়েছিল যে তুমি একটা ভালো ছেলে পেয়েছো। উনি মনে হয় মারা গেছে সম্ভবত। আর হচ্ছে তারপরে পুজোর শঙ্খ দিয়েছিল একজন। মানে আমি যেখানে যাই শুধু কাজের জিনিস পাই, আর আমি বলেছি না কাজ শুধু পেয়ে যাই, আমি আর মানে দিতে পারি না কাউকে, কবে দিতে পারবো জানি না। যাই হোক, ওই অনুষ্ঠান হলো। এবার ওই সাজগোজ অবস্থায় বিয়ের সাজে মাথায় রজনীগন্ধা, গলায় মালা। ওই রাত্রিবেলা 1-1:30 নাগাদ সেই ভাড়া বাড়িতে গেলাম, কিছুই চিনলাম না, অজানা অচেনা। যে ঘুমিয়েছি, কিছু নেই তো চৌকি মুখি, সারা রাত ঘুমাতে পারিনি। মশাই এত গান শুনিয়েছে। আর সেই দিন মেয়েদেরকে, সেদিনের কথা ও মাঝে মধ্যে বলে। তারপরের দিন বাবা ওইরকম দেখে, বাবা তো এমনি শোকেস টোকেস কিনেছিল, বাবা একটা গাড়ি ভরে সব কিছু পাঠিয়েছিল। এসেছিল কন্যাযাত্রী এসেছিল 5জন না 6জন, একটা মারুতি গাড়িতে যে কয়জন আটে সে কয়জন এসেছিল। এসে দেখছে ওই হাল। আমার মা বললে বিশ্বাস করবে না, পা মোছার জন্য একটা বস্তাও পাঠিয়ে দিয়েছিল, আর আমাকে ফোন করে বলেছিল আলমারির নিচের তাকে আছি। তারপরে হচ্ছে বলতে নেই, খারাপ লাগে, লেপ কাতা বালিশ সমস্ত কিছু ওই শোকেসের তাকে ভরে আমার মা দিয়েছিল। মা বাবার মতো ভালো আর কেউ হয় না পৃথিবীতে, মানে বিয়ের আগে। আর বিয়ের পরে এই যে স্বামী। যাই হোক, সেই রাত্রি তো ঘুমাতে পারলাম না, আর খুব টেনশনে কাটালাম। একদিন কি ভাইকে বলতে হবে যে ভাই তুই ঠিক বলেছিলি, খুব চিন্তায় থাকলাম, এত চিন্তায় থাকলাম মানে বলার কথা না। তারপর থেকেই ওই মাসিমার বাড়ি বিকেল হলে যেতাম, আসতাম, ও অফিস যেত, এই করে কাটালাম। কিন্তু কাটানোর পরে ফিরনি করতে যেতে হয় না 8 দিন পরে, এখন সেই ফিরনিতে ও কোনো মতে যেতে দেয় না। ওর যে এখন বুঝি ওর মোটিভেট ছিল, আমি কি ওই বাড়ি কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, ওই যে ভাঙাচোরা বাড়ি। ওই জন্য আমাকে পাক্কা 21টা দিন যেতে দেয়নি। কী করেছে, আমাকে বনগা পাঠিয়েছে, দাদাবাবু বনগা থেকে গেছে আমাকে আনতে। আমি এইদিক ওই দিক চষে বেড়াচ্ছি, অথচ বাবার বাড়ি যাচ্ছি না। আর ওইখানকার লোকেরা ভাবছে কি হলো, অনেক সময় মেয়েদের নিয়ে গিয়ে বিক্রি করে দেয় না, ওরা ভাবতো কি তাহলে মনে হয় তাই আসতে না কেন। বলতাম আজ আসবো, কাল আসবো। তারপরে খবর পেলাম বুগলার ননদটা, পাতানো ননদ, অসুস্থ হয়েছে, তার বাড়ি গিয়ে 7 দিন থেকে এলাম তাকে কাজবাজ করে দেওয়ার জন্য, ছেলে মেয়েদের। এই করে সময় কাটলো জানো না। এ তো কী টেনশানে কাটালাম আমি। আর তারপরের টেনশানের কথা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। কী টেনশান জানো তো, যেই মাসিমার বাড়িতে আমরা থাকলাম প্রথম দিন বিয়ে হয়ে এসে, অফিসে রান্না করে যে মাসিমা, সেই মাসিমার কারণে ওখান থেকে 3 মাসের বেলায় কান্না করতে করতে চলে আসতে হয়েছিল। এত কান্না করতে বড়, এখন আমি বুদ্ধি হয়েছে তো, বড় হয়েছি, অনেক ডেভেলপমেন্ট হয়েছি, যে জন্য বুঝি ওরই দোষ ছিল। বেশি ভালো মানুষকে বাঁচতে হয় না, কম ভালোবাসতে হয়। অতিরিক্ত মায়ের মতো ভালোবাসতো, সেজন্য ওখান থেকে ওর চাকরিটাই চলে গেল। এমন অবস্থা, 1 মাসের জন্য সাসপেন্ড করে দিল। আমি না কিছু বুঝতাম না, ওর মন টন বিরাট খারাপ থাকতো, আমি জানি না, মানে 7 দিন আগে ওকে জানিয়ে দিয়েছিল। আর ওর যে কি মারাত্মক ভুল ছিল, একটুখানি বেশি ভালোবাসতো তো, ওই ভুলের জন্য ওই মাসিমা যে আমাকে এনে দিল, তার জন্যই আমাদের, জানো না আমি কত রাত কেঁদেছি। মানে যে আমি কি অলক্ষী নাকি যে আসার পরে এরকম হলো, নিজেকে খুব দোষ দিয়েছি জানো না। তারপরে 21 দিন পর বাবার বাড়ি গেলাম, মনটা ভালো টালো করে এসে যেই বাড়ি আসলাম আর ওই খবর হয়ে গেল ওই রকম। আর এই বিষয়টা তোমাদের অবশ্যই জানাবো, এত কিছু জানালাম যখন, তাহলে ওটা জানাতে আমার আর কোনো লজ্জা, ভয়, ঘৃণা কিছুই থাকবে না। তোমরা, আমি তো এর দোষ দিচ্ছি, তোমরা তখন বলতে পারবে কার দোষ, সেটা নেক্সট ভিডিওতে বলবো। ঠিক আছে বন্ধুরা, আপাতত আজকের ভিডিওটা, মানে আমি কোথা থেকে বিয়ে করলাম সেটা তো জানতে পারলে। তারপরে তোমাদের কালকে জানাবো যে কেন আমাকে 3 মাসের মধ্যে কান্না করতে হয়েছিল, মানে বরমশাইয়ের জন্য। চলো আজকের ভিডিওটা এতটুকুই।
দেখা হচ্ছে আগামী দিন, টাটা।